হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের রাজদীপ স্যার এবং আজকে আমি আবার চলে এসেছি তোমাদের জন্য ফুড এসআই 2022 এর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে। তো আগের দিনে আগের দুটো ভিডিওতে আমরা আমাদের ফুড এসআই এর প্রথম শিফটের যে প্রশ্নটা ছিল সেখানকার যাবতীয় জিকে জিএস আমরা আলোচনা করেছিলাম এবং আজকে আমরা সেকেন্ড শিফটের প্রশ্নটা নিয়ে এসেছি, কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি। তো এখানে তোমাদের একটা কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে এই সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলো আছে জিকে জিএসের, এগুলো আমরা ৩ টে পার্টে করব এবং যেহেতু প্রত্যেক দিনই তোমাদের ক্লাস আসবে, তো সেই কারণে তোমাদের জন্য এই ভিডিওগুলো থেকে যে তথ্যগুলো তোমরা পাচ্ছ সেগুলোকে আ তোমাদের নোট করে নিতে বা সেগুলোকে নিয়ে তোমাদের চর্চা করতে তোমরা কিন্তু কিছুটা সময় পেয়ে যাবে। তো এই কারণে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি বা এই সেকেন্ড শিফটের ভিডিওগুলো জিকে জিএস এর ক্লাসের ভিডিও, জিকে জিএস এর কোশ্চেনের ভিডিওগুলি তোমাদের জন্য ৩ টে পার্টে আরকি নিয়ে আসা হবে। তো আজকে ক্লাস শুরু করবার আগে তোমাদেরকে কিছু কয়েকটা কথা বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুক গ্রুপের তোমাদের এটা দেয়া আছে। তোমাদের লিঙ্ক এখানে দেয়া আছে। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। এই টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু আমাদের যেই প্রশ্নগুলো যেগুলো আমরা আলোচনা করছি তার যদি তোমরা পিডিএফ চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন করে যেও। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল, যেটা একটু আগেই বললাম, আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং শুধুমাত্র সাবস্ক্রাইব নয়, আ ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট করো এবং নিজেদের বন্ধু-বান্ধব যাদের প্রয়োজন তাদের সাথে অবশ্যই কিন্তু ছড়িয়ে দিও। এছাড়াও তোমরা আমাদেরকে টুইটারে ফলো করতে পারো। আর এছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা হচ্ছে তোমার 8813005030, এই এই নাম্বারেও তোমরা আমাদেরকে যোগাযোগ করতে পারো এবং যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে আমাদের আ ব্যাচের সম্পর্কে বা আমাদের ব্যাচের সম্পর্কে তোমাদের যদি কোনোরকম কোনো কোয়েরিজ থাকে তাহলে তোমরা আমাদের এই অ্যাডমিন নাম্বার, যেটা 8813005030, এই নাম্বারটায় কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও তোমরা আমাদের সাথে কিন্তু ইমেইলের মাধ্যমেও কিন্তু যুক্ত হতে পারো। ইমেইল আইডিটাও এখানে দেয়া আছে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের যেটা বললাম যে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে কিন্তু তোমাদের ক্লাস আপডেটস, ইউটিউবে যে ক্লাসগুলো আসবে সেগুলোর আপডেটস, আ তারপরে হচ্ছে তোমাদের ডেইলি কুইজ এবং অন্যান্য আরো ইনফরমেশনের জন্য তোমাদের কিন্তু আমাদের ফেসবুক গ্রুপটা কিন্তু তোমাদের জয়েন করে নিতে হবে। লিঙ্ক এখানে দেয়া আছে। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপটাও তোমাদের জয়েন করতে হবে। ক্লাসের যে পিডিএফ এবং হ্যান্ড রিটেন সলিউশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের আমাদের আ টেলিগ্রাম গ্রুপটাও কিন্তু জয়েন করে নিতে হবে। এবারে যে কথাটা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে, দেখো, তোমাদের মধ্যে অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করছিলে যে আমাদের ব্যাচের সম্পর্কে তোমরা অনেকেই আমাদের আগের ভিডিওগুলোর কমেন্টসে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমাদের ব্যাচের সম্পর্কে। তো তোমাদের জন্য একটা মানে খুব ভালো খবর আছে, সেটা হচ্ছে যে আ আমাদের 4th এপ্রিল 2024 থেকে আমাদের কিন্তু নতুন আ থিওরি ব্যাচ কিন্তু শুরু হচ্ছে এবং নতুন অনলাইন থিওরি ব্যাচ শুরু হচ্ছে। তো ১ম যে ক্লাসটি যেটি আসছে সেটি হচ্ছে অরিত্র স্যারের এবং উনি ম্যাথসের ক্লাস করাবেন। উনার ক্লাস অলরেডি তোমরা দেখেছো এবং খুবই পছন্দ করেছো। তো ৪ তারিখ থেকে উনার কিন্তু বিস্তারিত থিওরি ক্লাস আসছে ম্যাথসের ওপর এবং ঐদিন থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে। ঐদিন থেকে আমাদের থিওরি ব্যাচ শুরু হচ্ছে। তোমরা যারা ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই কিন্তু এই ৪ তারিখের আগে কিন্তু অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিও। তোমাদেরকে একটু আগেই যে আমাদের অ্যাডমিন নাম্বারটা বললাম, আবারও তোমাদেরকে একটু পরেই বলে দিচ্ছি। সেই অ্যাডমিন নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমাদের সাথে কিন্তু তোমরা যোগাযোগ করে নিও। দেখো এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে তোমাদের দেয়া আছে 8813005030, এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর তারপরে দেখো ১১ই এপ্রিল ১১ই এপ্রিল আ তোমাদের জন্য জিকে জিএস এর প্র্যাকটিস ক্লাস শুরু হচ্ছে। ১১ই এপ্রিল যে ক্লাসটি থাকবে ৭ঃ০০ থেকে, সেটি কিন্তু আমি সেই ক্লাসটি নেব এবং হিস্ট্রির উপরে তোমাদের ১ম ক্লাসটি হবে।
তোমাদের মধ্যে যারা আমার ক্লাস জয়েন করতে চাও, তোমাদের মধ্যে অনেকেই আমাদের ভিডিওগুলোতে বলেছিলে যে আমাদের ব্যাচ সম্পর্কে তোমরা জানতে চেয়েছিলে। তো সেই জন্যই তোমাদেরকে এটা বলে দিচ্ছি যে ১১ তারিখ থেকে কিন্তু হিস্ট্রি কনস্টিটিউশনে মানে হিস্ট্রির ওপর তোমাদের থিওরি ক্লাস বা জিকে জিএস এর তোমাদের থিওরি ক্লাসটা শুরু হচ্ছে। এরপরে ধীরে তোমাদের জিওগ্রাফি, তারপরে হচ্ছে ইকোনমিক্স, কনস্টিটিউশন সমস্ত ক্লাসই কিন্তু ওই উইক থেকেই কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে। তো তোমাদের মধ্যে যারা ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু আমাদের নাম্বারে কিন্তু একটুখানি যোগাযোগ করে নিও। এক্ষেত্রে তোমরা ২ টো নাম্বারে যোগাযোগ করতে পারো। একটা হচ্ছে আমাদের অ্যাডমিন নাম্বার, অর্থাৎ 8813005030। এছাড়াও তোমরা 9831394273 এই নাম্বারেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। সাধারণত আমরা কল নিই না, এবং আমাদের যে অ্যাডমিন নাম্বারটি আছে সেই অ্যাডমিন নাম্বারে যদি তোমরা যোগাযোগ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করো। ওখানে কিন্তু কল নেওয়া হয় না। ঠিক আছে? আর তোমাদের মধ্যে যারা ক্লাসগুলো করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই স্বাগত, এবং তারা খুব সত্বর আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নাও। আচ্ছা। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করব। দেখো, আমাদের আজকে প্রথম যে প্রশ্নটি যেটি আছে সেটি আমাদেরকে সেই প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে। দেখো, যে এপিজে আব্দুল কালাম ওয়াজ এ ফেমাস। দেখো, এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই সহজ, এবং আশা করি তোমরা যারা এক্সাম দিয়েছো তারা প্রত্যেকেই প্রশ্নটার অ্যান্সার করতে পেরেছো। কিন্তু এই প্রশ্নের থেকে আমরা আর কি তথ্য পাবো সেই জায়গাগুলো আমরা এখন আলোচনা করব। তো দেখো, এপিজে আব্দুল কালাম ইনি একজন প্রখ্যাত বৈজ্ঞানিক ছিলেন। ঠিক আছে? ইনি একজন প্রখ্যাত বৈজ্ঞানিক ছিলেন। তো এনার সম্পর্কে আমরা কি জানতে পারি? ইনি ছিলেন হচ্ছে একজন ইন্ডিয়ান ই এয়ারোস্পেস সায়েন্টিস্ট। ঠিক আছে? ইনি একজন ইন্ডিয়ান এয়ারোস্পেস সায়েন্টিস্ট, এবং এনাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়াও কিন্তু এনাকে বলা হতো। ইন্ডিয়ান মিসাইল ম্যান এনাকে বলা হতো। আর এছাড়াও তোমরা যে জিনিসটা জেনে রেখে দাও, ইনি আমাদের ভারতবর্ষের 11th 11তম, ঠিক আছে? ইনি আমাদের ভারতবর্ষের 11th প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে? আমাদের ভারতবর্ষের 11th রাষ্ট্রপতি ছিলেন বা 11তম রাষ্ট্রপতি ছিলেন, এবং ইনি ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত ইনি কিন্তু আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট হিসাবে কিন্তু আমাদের ভারতবর্ষকে কিন্তু সার্ভ করেছেন উনি। ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত ইনি কিন্তু ভারতের প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা, ইনি তোমার হচ্ছে যে তামিলনাড়ুর রামেশ্বরমে ইনি আরকি তোমার হচ্ছে যে জন্মগ্রহণ করেছিলেন, এবং একটু আগেই তোমাদেরকে বললাম এনাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদেরকে যেটা আমি বলব সেটা খুবই ইম্পোর্টেন্ট। ইনি কোন বছর কি অ্যাওয়ার্ড আরকি পেয়েছিলেন। দেখো, ১৯৮১ খ্রিস্টাব্দে ইনি পদ্মভূষণ পেয়েছিলেন। ১৯৯০ খ্রিস্টাব্দে ইনি পদ্মবিভূষণ পেয়েছিলেন। ১৯৯৭ খ্রিস্টাব্দে ইনি ভারতরত্ন পেয়েছিলেন, এবং ওই একই সালে অর্থাৎ ১৯৯৭ খ্রিস্টাব্দে উনি ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। ১৯৯৮ খ্রিস্টাব্দে তার পরের বছর উনি বীর সাভারকর অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ২০০৭ উনি কিংস চার্লস টু মেডেল পেয়েছিলেন, যেটা তোমার হচ্ছে যে রয়্যাল সোসাইটি ইউকে থেকে দেয়া হয়। ২০০৭ উনি কিংস চার্লস টু মেডেল পেয়েছিলেন, যেটা রয়্যাল সোসাইটি ইউকে থেকে দেয়া হয়, এবং ২০১৪ আমরা দেখতে পাই যে উনি ডক্টর অফ সায়েন্স, ঠিক আছে? এটা পেয়েছিলেন তোমার এটা ওনাকে দিয়েছিল, এই অ্যাওয়ার্ডটা ওনাকে দিয়েছিল হচ্ছে তোমার এডিনবার্গ ইউনিভার্সিটি, ইউকের এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে উনি কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। তো এই তথ্যগুলো একটুখানি ভালো করে মাথায় রাখবে, এবং যে তথ্যগুলো তোমরা জানো না মনে হচ্ছে সেগুলো একটুখানি ভিডিও পজ করে তোমরা কিন্তু লিখে নিতে পারো। এবং বলে দিই যে উনি ১৫ই অক্টোবর ১৯৩১ খ্রিস্টাব্দে জন্মেছিলেন, এবং ২৭শে জুলাই ২০১৫ খ্রিস্টাব্দে কিন্তু উনি মৃত্যুবরণ করেন। তো দেখো, এই আপাত ও সিম্পল যে প্রশ্নটি, খুবই সহজ প্রশ্ন এবং খুবই সাধারণ প্রশ্ন একটা, কিন্তু এই প্রশ্নটা থেকে আমরা কিন্তু এই ইনফরমেশন গুলো কিন্তু পেলাম। তো এইগুলো একটু সকলে একটুখানি দেখে রেখে দিও, এবং এরকম নয় যে এই ইনফরমেশন গুলো তোমাদের এক্সামে আসে না। প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু তোমাদের এক্সামে আসে, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে? তো যাদের এই ইনফরমেশন গুলো লিখে নেওয়ার দরকার আছে তারা অবশ্যই লিখে নেবে।
কিংবা কেউ যদি তোমরা যদি শুনে যদি এটা যদি মনে রাখতে পারো তাহলে আরো ভালো। আচ্ছা, আর কেউ যদি আমাদের পিডিএফ পেতে চাও, যেটা বারবার করে বলছি, তাহলে কিন্তু অবশ্যই বা আমাদের হ্যান্ড রিটেন সলিউশন এবং আমাদের পিডিএফ গুলি তোমরা যদি পেতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটা কিন্তু অবশ্যই জয়েন করেছো। তো চলো তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি। তার পরবর্তী প্রশ্নতে আমাদের দেখো যেটা বলা হচ্ছে যে দেখো রাইট টু স্পিচ ইজ কনসিডার্ড অ্যাজ, ঠিক আছে? এখানে এই প্রশ্নটা খুব সহজ। আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে বাক স্বাধীনতার অধিকার যার অন্তর্গত। তো বাক স্বাধীনতার অধিকার এখানে আমাদের যে অপশনগুলো দিয়েছে দেখো, ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল পলিসি এবং হচ্ছে তোমার স্যাক্রেড রাইটস। ঠিক আছে? তো আমাদের এখানে অ্যান্সার যেটা হবে সেটা হবে হচ্ছে দেখো ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে? তো বা মৌলিক অধিকার। ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার থেকে যদি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হয়, তাহলে তোমাদেরকে বলতে হবে যে বর্তমানে আমাদের মৌলিক অধিকার, আমাদের ভারতবর্ষের আমাদের কনস্টিটিউশন বা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদেরকে, অর্থাৎ ভারতের নাগরিকদেরকে তোমার 6খানা ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু প্রোভাইড করেছে। 6টা ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু প্রোভাইড করেছে বা 6টা মৌলিক অধিকার কিন্তু প্রোভাইড করেছে। তো অরিজিনালি মানে আগে যখন আমাদের কনস্টিটিউশন এসেছিল একদম প্রথমের দিকে, আমাদের কনস্টিটিউশন কিন্তু আমাদেরকে 7খানা, অরিজিনালি আমাদের কনস্টিটিউশন আমাদেরকে 7খানা ফান্ডামেন্টাল রাইট প্রোভাইড করেছিল। কিন্তু আমরা দেখতে পাই 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর মাধ্যমে, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের যে তোমার একটা ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ যেটাকে আমরা বলবো রাইট টু প্রপার্টি, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটের ক্যাটাগরি থেকে এটাকে সরিয়ে দেওয়া হয় এবং এটা বর্তমানে একটা লিগ্যাল রাইট হিসাবে কিন্তু তোমার আছে। এবং 300 আর্টিকেল, 300 আর্টিকেলের আন্ডারে, এটা একটু ভালো করে জেনে রেখে দাও, 300, এটা বহুবার তোমাদের এক্সামে এসে গেছে। 300 আর্টিকেলের আন্ডারে পার্ট 12 এর আন্ডারে কিন্তু এটা আছে। ঠিক আছে? পার্ট 12 এর আন্ডারে কিন্তু এটা আছে। পার্ট 12 এর আন্ডারে 300 আর্টিকেলের মধ্যে এই তোমার হচ্ছে রাইট টু প্রপার্টি এখন ডিল করে এবং এটা বর্তমানে এখন একটা লিগ্যাল রাইট। তো আমাদের বর্তমানে যে 6টি ফান্ডামেন্টাল রাইট আছে, সেই 6টি ফান্ডামেন্টাল রাইট কি কি? না, রাইট টু ইকুয়ালিটি, যেটা আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 পর্যন্ত, 18 এর মধ্যে রাইট টু ইকুয়ালিটি বা রাইট টু ইকুয়ালিটির ব্যাপারে বর্ণনা করা আছে আমাদের প্রথম ফান্ডামেন্টাল রাইট। তারপরে আসছে হচ্ছে তোমাদের রাইট টু ফ্রিডম। ঠিক আছে? রাইট টু ফ্রিডম এটা 19 থেকে 22, ঠিক আছে? রাইট টু ফ্রিডম 19 থেকে 22 এর মধ্যে রাইট টু ফ্রিডম সম্পর্কে তোমার হচ্ছে যে করা আছে, প্রভিশনগুলো আর কি বর্ণনা করা আছে। তো এখান থেকে তোমাদেরকে যে জিনিসটা প্রথমেই মাথায় রাখতে হবে, আমাদের যে এখানে যে প্রশ্নটা করেছে বাক স্বাধীনতা, তো এই বাক স্বাধীনতাটা কোন আর্টিকেলের আন্ডারে পড়ছে একটু জেনে নাও। আর্টিকেল 19 এর আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে কনস্টিটিউশন 6খানা ফ্রিডম কিন্তু প্রোভাইড করছে। সেই 6টা ফ্রিডম কি কি? রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, যেটা এক্ষুনি বললাম যে তোমার বাক স্বাধীনতার অধিকার। তারপরে হচ্ছে রাইট টু ফর্ম অ্যান অ্যাসোসিয়েশন। তারপরে হচ্ছে তোমার রাইট টু অ্যাসেম্বলি। রাইট টু অ্যাসেম্বলি মানে উইদাউট আর্মস। ঠিক আছে? একটা অ্যাসেম্বলি গঠন করবে কিন্তু তোমার হচ্ছে যে উইদাউট আর্মস, কোনো রকম কোনো আর্মস বা কোনো রকম কোনো মানে অস্ত্র-শস্ত্র কিন্তু নিজের সাথে রাখা যাবে না। তারপরে হচ্ছে তোমার রাইট টু মুভমেন্ট, রাইট রাইট টু সেটেল বিসাইড এনি পার্ট অফ ইন্ডিয়া। তারপরে হচ্ছে রাইট টু ট্রেড অর প্রফেশন। ঠিক আছে? তো আমাদের এই আর্টিকেল 19 এর আন্ডারে যে 6টা তোমার ফ্রিডম দেয়া হচ্ছে, সেই 6টা ফ্রিডমের ব্যাপারে তোমাদেরকে বললাম। আর রাইট টু ফ্রিডমের আন্ডারে আমরা দেখতে পাই যে তোমার এই বাক শক্তি মানে বাক স্বাধীনতার অধিকার, এটা কিন্তু আসছে। এটা একটু মাথায় রাখবে। এছাড়াও আমাদের যে বাদবাকি যে তোমার ফান্ডামেন্টাল রাইট গুলো আছে, তারপরে যে ফান্ডামেন্টাল রাইটটা আছে সেটা হচ্ছে তোমার রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, আর্টিকেল 23, 24। তারপরে হচ্ছে তোমার রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। ঠিক আছে? মানে ধর্ম পালনের যে অধিকার, আর্টিকেল 25 থেকে 28। এই রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন এইটাকে আমরা বলতে পারি, এর মাধ্যমেই কিন্তু তোমার হচ্ছে যে ইন্ডিয়ার যে সেকুলার ক্যারেক্টার এটা কিন্তু শো হয়। ঠিক আছে? এর মাধ্যমেই আর কি ইন্ডিয়ার সেকুলার ক্যারেক্টার শো হয়।
তো এটা একটু ভালো করে মাথায় রাখবে যে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন এটা কিন্তু তোমার হচ্ছে যে আর্টিকেল 25 থেকে 28 এর মধ্যে এটা বর্ণনা করা আছে। তারপরে আমরা আসছি হচ্ছে দেখো কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস এটা আর্টিকেল 29 এবং 30 এর মধ্যে এটা বর্ণনা করা আছে। এবং তারপরে আমাদের আসছে হচ্ছে কনস্টিটিউশনাল রেমেডিস। ঠিক আছে? কনস্টিটিউশনাল রেমেডিস বেসিক্যালি হচ্ছে যে তোমার ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেক্ট করবার জন্য সুপ্রিম কোর্টের হাতে 5 টাইপ অফ রিটস বা 5 টাইপ অফ অর্ডার উনি কিন্তু জারি করতে পারেন। তো সেগুলোকেই আমরা আরকি কনস্টিটিউশনাল রেমেডিস বলতে পারবো। ঠিক আছে? তো বি. আর. আম্বেদকর এই মানে এই তোমার কনস্টিটিউশনাল রেমেডিসকে তোমার হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে কিন্তু বর্ণনা করেছেন। তো এটা একটুখানি ভালো করে মাথায় রেখো। আচ্ছা, কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে আমাদেরকে করে নিও প্রশ্নগুলো। কারোর যদি কোনোরকম কোনো প্রশ্ন থাকে, আমরা নেক্সট ক্লাসে তোমাদের যে কোয়েরিজ গুলো আছে সেই কোয়েরিজ গুলো তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নটা দেখো। আ তার পরবর্তী প্রশ্নতে আমাদেরকে যেটা বলা হচ্ছে, এই প্রশ্নটাও খুবই ইম্পোর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের মধ্যে অনেকেই জানো। সেটা হচ্ছে যে দেখো আমাদের আ দ্য রিসেন্ট ইউনেস্কো হেরিটেজ স্ট্যাটাস হ্যাজ বিন গিভেন টু। সম্প্রতি ইউনেস্কোর পক্ষ থেকে যে উৎসবটিকে হেরিটেজ তকমা দেয়া হয়েছে, এটা হবে হচ্ছে তোমার দুর্গাপুজো। ঠিক আছে? দুর্গাপুজো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুজোকে। তো ওয়েস্ট বেঙ্গল আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এই স্টেট বর্তমানে ইউনেস্কোর ৪ টে তোমার হচ্ছে যে মানে 4 ইউনেস্কো হেরিটেজ ডেজিগনেশন এ কিন্তু তোমার হচ্ছে যে ভূষিত। এটা একটু মাথায় রাখবে। 4 ইউনেস্কো হেরিটেজ ডেজিগনেশন এ কিন্তু এটা ভূষিত এবং মহারাষ্ট্র এবং এর পিছনেই কিন্তু মহারাষ্ট্র, রাজস্থান এদের পেছনেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু বর্তমানে অবস্থান করছে। এটা একটু মাথায় রেখো। এবং দুর্গাপুজো রিসেন্টলি কিন্তু আ দুর্গাপুজো এই উৎসবটি কিন্তু তোমার হচ্ছে যে সম্প্রতি ইউনেস্কোর পক্ষ থেকে আ হেরিটেজ উপাধি কিন্তু পেয়েছেন বা হেরিটেজ তকমা কিন্তু পেয়েছেন। তো এটা একটু মাথায় রেখো সকলে। আচ্ছা। তারপরে আমাদের যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে দেখো দ্য জলদাপাড়া রিজার্ভ ফরেস্ট ইজ লোকেটেড ইন জলদাপাড়া রিজার্ভ ফরেস্ট এটা কোথায় অবস্থিত? তো দেখো জলদাপাড়া রিভার ফরেস্ট এটা হচ্ছে তোমার ইস্টার্ন হিমালয় মানে ইস্টার্ন হিমালয়াজের ফুট হিলসে এটি আর কি অবস্থিত এবং এটি তোমার আহ, আলিপুরদুয়ার সাব ডিভিশন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আলিপুরদুয়ার সাব ডিভিশনে এটি কিন্তু অবস্থিত এবং তোর্ষা নদীর তীরে এটি অবস্থিত এবং রাজ্য বললে ওয়েস্ট বেঙ্গল আমাদের অ্যান্সার হবে। তো ওয়েস্ট বেঙ্গলের আমরা দেখতে পাচ্ছি আহ, জলপাইগুড়ির মানে ওয়েস্ট বেঙ্গলের আলিপুর সাব ডিভিশন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আলিপুর সাব ডিভিশনের এটি অবস্থিত এবং তোর্ষা নদীর তীরে কিন্তু এটি অবস্থিত। এটা একটু ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে? আচ্ছা। তার পরবর্তী এতে আসি আমরা। তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি। তার পরবর্তী প্রশ্নতে আমাদেরকে যেটা বলা হচ্ছে দেখো নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 2023 হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু। তো এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার জন ফসে। 2023 সালে সাহিত্যে যিনি নোবেল নোবেল পুরস্কার প্রাপ্ত হন তিনি হচ্ছেন তোমার জন ফসে। তো এটা একটুখানি মাথায় রেখো। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদেরকে একটা কথা বলে নিই। এই প্রশ্নটা কিন্তু তোমাদের শুধুমাত্র এই এক্সামের জন্য না, পরবর্তী যেকোনো মানে পিএসসির যেকোনো এক্সামের জন্য কিন্তু এই প্রশ্নটা খুব ইম্পোর্টেন্ট। দেখে নিও এই প্রশ্নটা তোমাদের আসবে। তো ভালো করে এই প্রশ্নটা একটু মাথায় রেখো সকলে। আচ্ছা, এবার এখান থেকে তোমাদের বেশ কিছু ইনফরমেশন দিতে পারবো এই প্রশ্নটা থেকে। তো এই প্রশ্নতে আমাদেরকে যেটা বলা হচ্ছে দেখো দ্য গ্র্যান্ট অফ দিওয়ানি ওয়াজ গিভেন টু ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন। ঠিক আছে? তো ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি কবে দেওয়া হয়? মানে বেঙ্গলের দেওয়ানি। ঠিক আছে? গ্র্যান্ড মানে দেওয়ানি প্রদান কবে করা হয়? তো এটা এখানে
আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে হচ্ছে 65, 1765 খ্রিস্টাব্দে। তো 1765 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মুঘল সম্রাট, তৎকালীন মুঘল সম্রাট শাহ আলম টু এর তোমার হচ্ছে একটা চুক্তি হয়। কি চুক্তি সেটা? সেটা হচ্ছে তোমার এলাহাবাদের চুক্তি হয়। তো 1765 খ্রিস্টাব্দের এলাহাবাদের চুক্তির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তোমার বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি প্রদান করছে। একটা জিনিস সবসময় কি খেয়াল রাখবে, ফরমান এবং দেওয়ানি এই দুটো কিন্তু আলাদা। ঠিক আছে? ফরমান এবং দেওয়ানি। ফরমানটা দিয়েছিলেন হচ্ছে মানে বিনা শুল্কে আর কি তোমার ব্যবসা বাণিজ্য করার যে ফরমান, সেটা দিয়েছিলেন হচ্ছে ফারুক শিয়ার 1713 দিকে, এবং 1765 খ্রিস্টাব্দে এসে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তোমার এই শাহ আলম টু, মুঘল সম্রাট শাহ আলম টু, উনি কিন্তু তোমার হচ্ছে যে আহ, এলাহাবাদ চুক্তির মাধ্যমে এই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি আর কি প্রদান করছে। মানে এক প্রকারে বলতে পারো বাংলা, বিহার, উড়িষ্যাকে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিতে বাধ্য হচ্ছেন একভাবে, পরোক্ষভাবে। তো এইরকম ডিসিশন কেন নিতে হয়েছিল শাহ আলম টুকে? না দেখো, তোমরা সকলেই জানো যে 1764 খ্রিস্টাব্দে শাহ আলমের সময়, শাহ আলম যখন তোমার ভারতবর্ষের মুঘল সম্রাট, সেই সময় মানে সেই সময় কিন্তু বেঙ্গলের যিনি নবাব ছিলেন তার নাম ছিল হচ্ছে মীর কাসিম। তো মীর কাসিম এই সময় ব্রিটিশদের বিপক্ষে যায়। ব্রিটিশদের বিপক্ষে এর অনেক আগে থেকেই যায়, এবং 1764 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই যে ব্যাটেল অফ বক্সার কিন্তু মানে ব্রিটিশদের সাথে কিন্তু এই যুদ্ধটা কিন্তু তোমার হচ্ছে যে উনি কিন্তু সংগঠিত করেন। তো এই যুদ্ধতে আহ, এক পক্ষে তো ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকে, এছাড়াও এই যুদ্ধতে আমরা দেখতে পাই যে মুঘল সম্রাট শাহ আলম এবং মুঘল সম্রাট শাহ আলম এবং হচ্ছে তোমার আহ, সুজাউদ্দৌলা, আওয়াদের নবাব বা অযোধ্যা মানে আওয়াদের নবাব সুজাউদ্দৌলা, ইনিও কিন্তু তোমার হচ্ছে যে এই মীর কাসিমকে কিন্তু তোমার হচ্ছে হেল্প করেছিলেন এই যুদ্ধতে। মানে একটা অ্যালাই হিসাবে এরা তিনজন ছিলেন, বা জোটবদ্ধভাবে এরা তিনজন কিন্তু ছিলেন। তো শাহ আলম টু, তারপরে হচ্ছে তোমার মীর কাসিম এবং সুজাউদ্দৌলা, এদের মিলিত বাহিনীর সাথে আমরা দেখতে পাই যে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু যুদ্ধ হয়, এবং এই যুদ্ধতে আমরা দেখতে পাই যে তোমার বক্সারের যুদ্ধে তোমরা সকলেই জানো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু জয়যুক্ত হয়। তো এই যুদ্ধের পরেই আমরা দেখতে পাই যে তোমার শাহ আলম টু কিন্তু এই দেওয়ানি কিন্তু গ্র্যান্ড করতে, বা দেওয়ানি কিন্তু তোমার কোম্পানিকে প্রদান করতে কিন্তু এক প্রকার বাধ্য হন, বাংলা, বিহার, উড়িষ্যার। তো এটা একটুখানি মাথায় রেখো, এবং ফরমানের সাথে কিন্তু গুলিয়ে ফেলো না। বাংলার মানে বাংলা, বিহার, উড়িষ্যার ফরমান আলাদা, ঠিক আছে? বাংলার ফরমান আলাদা এবং বাংলার দেওয়ানি আলাদা। এই দুটোর মধ্যে কিন্তু একটুখানি মাথায় রাখবে। তো দেখো, এখান থেকে এই জায়গাগুলো, যে জায়গাগুলো তোমাদেরকে বলে দিলাম, প্রত্যেক কটা তথ্য কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেক কটা তথ্য, এবং এই প্রত্যেক কটা তথ্য থেকে তোমরা যে কোনো এক্সামের 10 বছরের প্রশ্ন খুলে দেখে নাও। যেই তথ্যগুলো তোমাদের দিলাম, প্রত্যেক কটা তথ্যের ওপর থেকে কিন্তু তোমাদের এক্সামে এসছে। দেখে নিও তোমরা। তো ভালো করে একটুখানি এই প্রশ্নগুলো তোমরা একটু করে যেও। এগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য কিন্তু খুব কাজে লাগবে। সামনে তোমাদের যে কটা এক্সাম আসে, প্রত্যেক কটা এক্সামের জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমরা আরো ওই কারণেই এই প্রশ্নগুলো আলোচনা করছি, যে যাতে করে তোমাদের কোনো রকম কোনো এই প্রশ্নের সাথে সংযুক্ত কোনো রকম কোনো যা মানে কোনো রকম কোনো বিষয় নিয়ে যাতে তোমাদের কোনো রকম কোনো না থাকে, ডাউট যাতে না থাকে। আচ্ছা, তারপরে আমাদের যেটা বলা হচ্ছে, দেখো দ্য বক্স স্ট্রেট তোমার হচ্ছে যে সেপারেটস ইন্ডিয়া ফ্রম, ইন্ডিয়াকে সেপারেট করছে কিসের থেকে? না আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা থেকে। ঠিক আছে? শ্রীলঙ্কা থেকে। তো এখানে তোমাদেরকে এবার মাথায় রাখতে হবে, এই এই তোমার হচ্ছে যে পক স্ট্রেট বা পক প্রণালী, এটি কিন্তু ভারতবর্ষের ধনুষকোটি মানে পাম্বান পাম্বান আইল্যান্ডের ধনুষকোটি নামক অঞ্চল থেকে, ধনুষকোটি অঞ্চল থেকে তোমার তামিলনাড়ুর পাম্বান দ্বীপের তোমার হচ্ছে যে ধনুষকোটি থেকে তোমার শ্রীলঙ্কার মান্নার আইল্যান্ড, এটা কিন্তু তোমার হচ্ছে যে অবস্থান করছে, এর মাঝখানে কিন্তু এটা অবস্থান করছে। ঠিক আছে? তো তামিলনাড়ুর ধনুষকোটি থেকে শ্রীলঙ্কার মান্নার আইল্যান্ড, এটা একটু মাথায় রাখবে। তো
এর মাঝখান দিয়ে আর কি তোমার হচ্ছে যে মানে পথ প্রণালী আর কি আছে। এবার এই তোমার হচ্ছে যে স্ট্রেট কি? ঠিক আছে? স্ট্রেট কি? তো এই স্ট্রেট হচ্ছে অনেকেরই এই প্রশ্নটা থাকে যে স্যার স্ট্রেট কি? স্ট্রেট হচ্ছে তোমার এমন একটা মানে ওয়াটার প্যাসেজ, এমন একটা ন্যারো ওয়াটার প্যাসেজ যেটা দুটো লার্জ ওয়াটার এরিয়াকে কানেক্ট করে। ঠিক আছে? যেটা দুটো লার্জ ওয়াটার এরিয়াকে কানেক্ট করে। এটা একটু মাথায় রাখবে। এমন একটা সংকীর্ণ আর কি তোমার হচ্ছে যে আ সংকীর্ণ একটা জলজ আর কি প্যাসেজ, হ্যাঁ? বা একটা ন্যারো প্যাসেজ, ওয়াটার প্যাসেজ যেটা তোমার দুটো বিগার ওয়াটার বডিকে কানেক্ট করে। তো এইরকম ধরনের প্যাসেজকে কিন্তু বলা হয় হচ্ছে তোমার স্ট্রেইট। এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, তাহলে কোন কোন অঞ্চলের মধ্যে আছে? না তামিলনাড়ুর ধনুষকোটি আর এদিকে শ্রীলঙ্কার মান্নার আইল্যান্ড এর মাঝখানে বকপ্রণালী অবস্থিত। এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, চলো তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি। তার পরবর্তী প্রশ্নতে আসবার আগে তোমাদেরকে আরেকবার বলে নিতে চাই যে 11 এপ্রিল তোমাদের এটিসির তরফ থেকে তোমাদের প্রথম জিকেজিএস এর ক্লাসটি কিন্তু শুরু হচ্ছে এবং প্রথম ক্লাসটি আমিই নিচ্ছি, অর্থাৎ তোমাদের রাজদীপ স্যার। আমি তোমাদের ক্লাসটি নিচ্ছি এবং তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই আমাদের এখানে যে নাম্বারগুলো দেয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ আমাদের এই অ্যাডমিন নাম্বার 8813005030, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, কিংবা 919831394273 এই নাম্বারেও কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে? সেখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস এবং কি ব্যাপারে তোমাদের মানে সমস্তটাই তোমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেয়া হবে। ঠিক আছে? এখানেও তোমরা কিছুটা দেখতে পাচ্ছ। তো মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা আ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো বা এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে তোমরা কিন্তু এই কোর্সের সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে পারবে। তো চলো তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি। এখান থেকেও তোমরা প্রচুর ইনফরমেশন পাবে। হয়তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো ইনফরমেশন গুলো জানবে না, যে ইনফরমেশন গুলো এখন তোমাদেরকে আমি দিতে চলেছি। প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা এক্সামে কিন্তু এই প্রশ্নগুলো এসে থাকে। ঠিক আছে? এবং আসবেও ভবিষ্যতে যেকোনো এক্সামের জন্য এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমাদের এখানে কি বলা হচ্ছে দেখো, পর্তুগিজ ওয়ার মানে বঙ্গের থেকে তোমার পর্তুগিজদের যিনি সম্পূর্ণভাবে আর কি উৎখাত করেছিলেন, তার নাম হচ্ছে দেখে রাখো শায়েস্তা খান। ঠিক আছে? শায়েস্তা খান। এবার এখানে তোমাদেরকে বলবার আছে। দেখো, পর্তুগিজরা হচ্ছে প্রথম ইউরোপিয়ান যারা কিন্তু বেঙ্গলে নিজেদের উপনিবেশ স্থাপন করেছিলেন। ঠিক আছে? পর্তুগিজরা হচ্ছে প্রথম আর কি ইউরোপিয়ান যারা ভারতবর্ষতে নিজেদের উপনিবেশ স্থাপন করেছিলেন। ১৫২৮ খ্রিস্টাব্দে ১৫২৮ খ্রিস্টাব্দে চিটাগং, বর্তমানে বাংলাদেশে পড়ছে, চিটাগংয়ে পর্তুগিজরা কিন্তু তাদের প্রথম কিন্তু তোমার হচ্ছে যে এটা কিন্তু গঠন করে। মানে তাদের কিন্তু প্রথম আর কি ফ্যাক্টরি কিন্তু গঠন করেছিল। ঠিক আছে? সেটা সেই সময়কার চিটাগং সেই সময়কার আর কি বলতে পারো ভারতবর্ষের আর কি ভারতবর্ষ না, বেঙ্গলের আর কি সবথেকে বড় আর কি তোমার সিপোর্ট বলতে পারো। তো সেখানে ১৫২৮ খ্রিস্টাব্দে কিন্তু তারা নিজেদের প্রথম ফ্যাক্টরি এবং উপনিবেশ স্থাপন করেছিলেন। এটা মাথায় রাখবে। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই ১৬৩২ খ্রিস্টাব্দে আ তোমার হচ্ছে যে সাতগাঁও হচ্ছে বর্তমানে সপ্তগ্রাম। তো সপ্তগ্রাম থেকে হুগলির সপ্তগ্রাম থেকে ১৬৩২ খ্রিস্টাব্দে সেই সময় মুঘল সম্রাট ছিলেন হচ্ছে তোমার শাহজাহান। তো শাহজাহানের সময় আমরা দেখতে পাই যে এই অঞ্চল থেকে কিন্তু তোমার হচ্ছে যে পর্তুগিজদের কিন্তু বিতাড়িত করা হয়। তো পর্তুগিজদের এই অঞ্চল থেকে বিতাড়িত করবার পেছনে কারণ ছিল হচ্ছে যে পর্তুগিজরা কিন্তু তোমার হচ্ছে যে বিভিন্ন মানে ইল্লিগাল অ্যাক্টিভিটিস এর সাথে এই সময় কিন্তু জড়িয়ে পড়েছিল। যেমন হচ্ছে তোমার দেখো কিডন্যাপিং, তারপরে হচ্ছে তোমার স্লেভ ট্রেডিং, মানে প্রচন্ড পরিমাণে এরা আর কি ইউরোপে আর কি তোমার হচ্ছে যে স্লেভ ট্রেড করতো। তো স্লেভ ট্রেডিং মানে তারপরে হচ্ছে তোমার স্মাগলিং, ঠিক আছে? বিভিন্ন ধরনের উম নেশাদ্রব্য স্মাগলিং এইসব তোমার ইল্লিগাল অ্যাক্টিভিটিস এর সাথে কিন্তু জড়িয়ে পড়েছিল এবং শাহজাহানকে মানে সেই সময় যিনি আর কি তোমার হচ্ছে যে মুঘল সম্রাট ছিলেন, তাকে কিন্তু স্বীকার করতে এনারা মানে অস্বীকার করে দেন।
ঠিক আছে? মানে তাকে আর কি নিজেদের সম্রাট হিসাবে আর কি মানতে কিন্তু এনারা অস্বীকার করে দেন। যার ফলস্বরূপ আমরা দেখতে পাই যে আ তোমার এই শাহজাহান কাসিম খানের মানে নেতৃত্বে এই হুগলিতে তোমার হচ্ছে যে একখানা সৈন্য অভিযান পাঠান। ঠিক আছে? এবং এই সৈন্য অভিযানের ফলস্বরূপ যেটা হয় যে আ তোমার হচ্ছে যে পর্তুগিজরা কিন্তু এই সাতগাঁও বা সপ্তগ্রাম থেকে কিন্তু সরে যেতে বাধ্য হয়। কিন্তু চট্টগ্রামে উনাদের যে তোমার ফ্যাক্টরি ছিল বা চট্টগ্রামে উনাদের যে দখল ছিল বা প্রভাব ছিল সেটা কিন্তু তখনও মানে ছিল। তখনও কিন্তু তোমার হচ্ছে যে আম একই রকম ছিল। তো ১৬৬৬ খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে শায়েস্তা খান কিন্তু তোমার হচ্ছে যে পর্তুগিজদেরকে ডিফিট করছে এবং পুরোপুরিভাবে পর্তুগিজদেরকে কিন্তু বেঙ্গল ছাড়া করছে ১৬৬৬ খ্রিস্টাব্দে। ঠিক আছে? এই ঘটনা ৩৪ বছর পর সেই সময় আ মুঘল সম্রাট ছিলেন হচ্ছে ঔরঙ্গজেব। তো ঔরঙ্গজেবের সময় আমরা দেখছি যে ১৬৬৬ খ্রিস্টাব্দে শায়েস্তা খান পুরোপুরিভাবে কিন্তু বেঙ্গল থেকে আর কি তোমার হচ্ছে পর্তুগিজদেরকে তাড়িয়ে দিচ্ছেন। আর পর্তুগিজরা ভারতবর্ষতে নিজেদের মানে ডমিন্যান্স মানে 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 বেঙ্গলে নিজেদের ডমিন্যান্স রাখতে পেরেছিল হচ্ছে ১৩০ বছরের মতো বা ১৩০ বছরের বেশি সময় ধরে। ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। মানে ১৩৮ বছরের মতো উনারা কিন্তু মানে বেঙ্গলের উপর নিজেদের ডমিন্যান্স কিন্তু রাখতে পেরেছিলেন। এটা একটু ভালো করে মাথায় রাখবে। আচ্ছা। তো এই তথ্যগুলো একটু মাথায় রাখবে এবং শায়েস্তা খান যেটা বলছে যে ইনি পুরোপুরিভাবে আর কি বেঙ্গল থেকে পর্তুগিজদের তাড়িয়ে দেন হচ্ছে ১৬৬৬ খ্রিস্টাব্দে। এটা একটু ভালো করে মাথায় রাখবে। এবং তার আগে ১৬৩২ খ্রিস্টাব্দে মানে তোমার আ সাতগাঁও বা সপ্তগ্রাম থেকে কিন্তু হুগলির সপ্তগ্রাম থেকে কিন্তু তোমার পর্তুগিজদেরকে শাহজাহানের মানে সম্রাট শাহজাহানের আমলে কিন্তু এনাদেরকে সরিয়ে দেয়া হয়। আচ্ছা। তো এই তথ্যগুলো একটু ভালো করে দেখে নেবে এবং দরকার হলে অবশ্যই তোমরা কিন্তু লিখে নেবে এগুলো। ঠিক আছে? এগুলো কিন্তু অবশ্যই লিখে নেবে। এগুলো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এবং কোনো রকম কোনো ডাউট থাকলে সেগুলো একটুখানি কমেন্টে কিন্তু আমাদের জানিয়ে দেবে। আমরা অবশ্যই নেক্সট ক্লাসে চেষ্টা করব তোমাদের এই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার। আচ্ছা। এরপর আমাদেরকে মাথায় এর পরের যে প্রশ্নটা, এই প্রশ্নটাও তোমরা সকলেই জানো যে হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? এখান থেকেও আমি বেশ কিছু তথ্য দেবো। দেখো ১৮১৭ খ্রিস্টাব্দে, ঠিক আছে? ১৮১৭ খ্রিস্টাব্দে তোমার হচ্ছে যে হিন্দু কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবারে তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আ সেই সময় ভারতবর্ষের তোমার কে ছিলেন? সেই সময় ভারতবর্ষের আর কি আ গভর্নর জেনারেল কে ছিলেন? তো ভারতবর্ষের সেই সময় গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। তো লর্ড ওয়ারেন হেস্টিংসের সময় ১৮১৭ খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি কিন্তু হিন্দু কলেজ কিন্তু স্থাপন হচ্ছে। ঠিক আছে? আর এই ওয়ারেন হেস্টিংস ১৮১৩ খ্রিস্টাব্দ থেকে ১৮২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত ইনি কিন্তু তোমার গভর্নর জেনারেল হিসেবে কিন্তু ছিলেন এবং ওনার টেডিং এরই আমরা দেখতে পাচ্ছি ১৮১৭ খ্রিস্টাব্দে এটা গঠন হচ্ছে। এবার তোমরা সকলেই জানো যে রাজা রামমোহন রায়ের নেতৃত্বে তোমার হচ্ছে যে এই হিন্দু কলেজ আর কি গঠন হয়। আর এছাড়াও তোমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে ১৮১৭ খ্রিস্টাব্দে হিন্দু কলেজ স্থাপন হয়। ১৮৫৫ খ্রিস্টাব্দে এই হিন্দু কলেজের নাম পরিবর্তন হয়ে হয় হচ্ছে প্রেসিডেন্সি কলেজ ১৮৫৫ খ্রিস্টাব্দে এবং ২০১০ খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই এই প্রেসিডেন্সি কলেজ কিন্তু তোমার একটা ইউনিভার্সিটিতে পরিণত হচ্ছে। ঠিক আছে? তো এই ৩ টে সাল একটু ভালো করে মাথায় রাখবে। ১৮১৭ খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে। ১৮৫৫ খ্রিস্টাব্দে হিন্দু কলেজের নাম পরিবর্তন হয়ে হচ্ছে তোমার আম প্রেসিডেন্সি কলেজ এবং তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ২০১০ খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ কিন্তু একটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কিন্তু পরিণত হচ্ছে। তো এইগুলো একটু ভালো করে মাথায় রাখবে। আচ্ছা। অর্থাৎ এই গভর্নর জেনারেলের নামগুলো আর হচ্ছে আমরা যে সালগুলো বললাম আগের প্রশ্ন থেকে সেগুলো একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে এই প্রশ্নটা থেকেও তোমরা বেশ কিছু তথ্য পাবে। যে দেখো আমাদেরকে যেটা বলা হচ্ছে যে আ ক্যালকাটা থেকে দিল্লিতে ক্যাপিটাল কবে ট্রান্সফার করা হয়? তোমরা সকলেই এর অ্যান্সারটা দিতে পেরেছ ১৯১১ খ্রিস্টাব্দে। এবার ১৯১১ খ্রিস্টাব্দের কত তারিখে? না তোমাদেরকে মাথায় রাখতে হবে
অক্টোবর, ঠিক আছে? 12ই অক্টোবর বলছি, 12ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দে তোমার হচ্ছে যে ভারতের ক্যাপিটাল ক্যালকাটা থেকে দিল্লিতে কিন্তু ট্রান্সফার হয়েছিল। এটা একটু ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস তোমাদেরকে জিজ্ঞাসা করে 11 মানে 1911 খ্রিস্টাব্দে 12ই ডিসেম্বর তো এটা অফিসিয়ালি আর কি তোমার হচ্ছে যে আম ট্রান্সফার হয়ে যায় এবং এখানকার যে দপ্তরগুলো সেই দপ্তরগুলোকে ট্রান্সফার করা বা অনেক কিছু কাজকর্ম থাকে তারপরেও। তো অ্যাকচুয়ালি তোমার ট্রান্সফার হয়েছিল হচ্ছে 1912 খ্রিস্টাব্দে অর্থাৎ তার পরের বছর। ঠিক আছে? অ্যাকচুয়ালি ট্রান্সফার হয় হচ্ছে 1912 খ্রিস্টাব্দে, অফিসিয়ালি ট্রান্সফার হয়ে গেছিল হচ্ছে 12ই ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দে। তো এবারে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, মা 12ই ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দে কিং জর্জ ফাইভ, ইংল্যান্ডের রাজা কিং জর্জ ফাইভ এবং কুইন মেরি এনারা আর কি অ্যানাউন্স করেন যে ক্যালকাটা থেকে দিল্লিতে তোমার হচ্ছে যে ক্যাপিটাল, ইন্ডিয়ার ক্যাপিটাল কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এবং দিল্লি দরবারে 1911 খ্রিস্টাব্দে দিল্লি দরবারে উনি কিন্তু এই ঘোষণাটি কিন্তু করেছিলেন। এবং তোমরা সকলেই জানো যে দিল্লিতে জর্জ ফাইভের কিন্তু করোনেশন হয়েছিল। এটা তোমরা সকলেই জানো। তো এইখানেই এই দিল্লি দরবারেই কিন্তু উনি কিন্তু এটা ঘোষণা করেছিলেন। এটা একটু ভালো করে মাথায় রাখবে। এবং যেই সময় ক্যাপিটাল ট্রান্সফার হয় ভারতবর্ষে, সেই সময় কে আর কি তোমার ছিলেন, কে ভাইসরয় ছিলেন? তখন ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন? তখন ভারতবর্ষের ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড হার্ডিঞ্জ টু। 1910 থেকে 1916 খ্রিস্টাব্দ পর্যন্ত লর্ড হার্ডিঞ্জ টু কিন্তু ভারতবর্ষের ছিলেন। ভারতবর্ষের কিন্তু উনি তোমার হচ্ছে যে ভাইসরয় ছিলেন। এইবারে তোমাদেরকে বলি যে দেখো ক্যাপিটালটা ট্রান্সফার করার পিছনে পরোক্ষভাবে কিন্তু এই আমাদের যে বঙ্গভঙ্গ যে তোমার করা হয়েছিল, সেই বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন পুরো ভারতবর্ষতে বা পুরো দেশব্যাপী যেটা সংগঠিত হয়েছিল, তার ফলেই কিন্তু এক প্রকারে ক্যালকাটা থেকে তোমার হচ্ছে যে দিল্লিতে কিন্তু ট্রান্সফার করা হয়। তো এবারে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গটা তোমার হচ্ছে যে কার্যকর হয়েছিল কোন ভাইসরয়ের সময়? বঙ্গভঙ্গটা ঘোষণা করে বঙ্গভঙ্গটা ঘোষণা করেছিলেন হচ্ছে তোমার বঙ্গভঙ্গটা ঘোষণা করেন হচ্ছে তোমার লর্ড কার্জন এবং বঙ্গভঙ্গটাও কিন্তু তোমার কার্যকরও হয়েছিল কিন্তু এই লর্ড কার্জনেরই সময়। এটা একটু ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে? লর্ড কার্জনেরই সময় কিন্তু বঙ্গভঙ্গ তোমার হচ্ছে যে কার্যকর হয়েছিল। এবারে আমাদেরকে যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আ ১৬ই অক্টোবর, ঠিক আছে? ১৬ই অক্টোবর ১৯০৫ খ্রিস্টাব্দে ১৬ই অক্টোবর ১৯০৫ খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই কিন্তু তোমার হচ্ছে যে বঙ্গভঙ্গ কিন্তু তোমার হচ্ছে যে কার্যকর হয়েছিল। তো কত খ্রিস্টাব্দে বললাম? ১৯০০ আ ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ই অক্টোবর। ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ই অক্টোবর মানে বঙ্গভঙ্গ কিন্তু কার্যকর হয়েছিল। তো এই জায়গাটা একটুখানি তোমরা একটু মাথায় রাখবে। আর একটু ওয়েট করো, আমি একটু প্রশ্নটার দিকে আসি। আচ্ছা। দেখো যে তথ্যগুলো তোমাদেরকে দেয়া হচ্ছে, এই তথ্যগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আচ্ছা। তো দেখো ১৯১১ খ্রিস্টাব্দে ১৯১১ খ্রিস্টাব্দের ১২ই ডিসেম্বর, যেটা তোমাদেরকে একটু আগেই বলছিলাম, ১২ই ডিসেম্বর কিন্তু তোমার হচ্ছে যে অফিসিয়ালি আর কি ক্যাপিটাল ট্রান্সফার হয়ে যায় ক্যালকাটা থেকে দিল্লিতে এবং অ্যাকচুয়ালি ট্রান্সফার হয় হচ্ছে ১৯১২ খ্রিস্টাব্দে। এটা একটু মাথায় রাখবে। আর সেই সময় তোমাদেরকে বলে দিলাম যে ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড হার্ডিঞ্জ টু এবং যেই সময় আর কি তোমার হচ্ছে যে বঙ্গভঙ্গ আন্দোলনটা আর কি বা বঙ্গভঙ্গ আর কি হয়েছিল, সেই সময় ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড কার্জন। আর যখন আর কি তোমার বঙ্গভঙ্গ রোধ হয় সেই সময় তোমার ভাইসরয় ছিলেন, ভারতবর্ষের ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড হার্ডিঞ্জ টু। এই তথ্যগুলো একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু। হুম? এবং দিল্লি দরবারে আমরা দেখতে পাচ্ছি ১২ই ডিসেম্বর ১৯১১ খ্রিস্টাব্দে কিন্তু তোমার কিং জর্জ ফাইভ মানে আহ, ব্রিটিশ রাজ কিং জর্জ ফাইভ এবং কুইন মেরি এনারা কিন্তু তোমার হচ্ছে যে ঘোষণা করেন এই ক্যাপিটাল ট্রান্সফারের ব্যাপারটা। আচ্ছা।
তো তার পরবর্তী প্রশ্নতে আসি। মাঝখানে আসলে একটু প্রবলেম হয়ে গেছিল। তো আশা করি সকলে বুঝতে পেরেছ। তো চলো তার পরবর্তী প্রশ্নতে আমরা আলোচনা করে নিই। এখান থেকেও তোমরা প্রচুর এই প্রশ্নটা থেকেও তোমরা প্রচুর তথ্য পাবে। এই প্রশ্নটা কিন্তু খুব সাদামাটা এবং তোমরা সকলেই জানো। কিন্তু এই প্রশ্নটার ভেতরে এত তথ্য লুকিয়ে আছে, দেখো প্রত্যেকটা প্রশ্নের ভেতরে কিন্তু তথ্য লুকিয়ে আছে। সেই তথ্যগুলো আমাদেরকে জানতে হবে এবং এমন তথ্য নয় যেগুলো আমাদের কাজে লাগবে না, যেই তথ্যগুলো আমাদের কাজে লাগবে সেই রকম ধরনের তথ্য কিন্তু আমাদের জানতে হবে। তো তথ্যমূলক আলোচনা সবসময় কিন্তু আমাদের জন্য জরুরি। বিশেষ করে যারা তোমরা চাকরি মানে যারা তোমরা কম্পিটিটিভ এক্সামে যাচ্ছ বা কম্পিটিটিভ এক্সামগুলো দেবে। আচ্ছা, তো আমাদের এখানে যেটা বলা হচ্ছে দেখো, ফার্স্ট জেনারেল ইলেকশন তোমার কন্ডাক্টেড হয়েছিল ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে। প্রথম জেনারেল ইলেকশন কন্ডাক্ট হয়েছিল হচ্ছে, লিখে রাখো সালটা, 1952 খ্রিস্টাব্দে। তো এখান থেকে তোমাদের আর কি কি দেয়া হবে না, ইলেকশনের জেনারেল ইলেকশনের যে রেজাল্ট সেটা তোমার প্রথম অ্যানাউন্স হয়েছিল হচ্ছে 10ই ফেব্রুয়ারি। ঠিক আছে, 10ই ফেব্রুয়ারি 10ই ফেব্রুয়ারি তোমার 1952 খ্রিস্টাব্দে। 10ই ফেব্রুয়ারি 1952 খ্রিস্টাব্দে প্রথম রেজাল্ট আর কি অ্যানাউন্স হয় এবং রেজাল্ট বেরোনোর পর দেখা যায় যে সেই সময় আর কি সিট সংখ্যা ছিল হচ্ছে 4,489, 489টা সিট ছিল। তার মধ্যে কংগ্রেস লাভ করেছিল হচ্ছে তোমার 364টা, আইএনসি লাভ করেছিল হচ্ছে তোমার 364টা সিট, অর্থাৎ 364টা সিট পেয়েছিল। এবং সেকেন্ড পজিশনে ছিল হচ্ছে তোমার সিপিআই, মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এরা 16টা সিট পেয়েছিল। এবং থার্ড পজিশনে ছিল হচ্ছে তোমার এসওসি, এরা পেয়েছিল হচ্ছে তোমার 12টা সিট। ঠিক আছে, এবং ভোট পার্সেন্টেজটাও একটু বলে দিই। আইএনসি পেয়েছিলেন হচ্ছে 45% ভোট, সিপিআই পেয়েছিলেন হচ্ছে 3.29% ভোট এবং এসওসি পেয়েছিলেন হচ্ছে তোমার 12% ভোট। এগুলো একটু মাথায় রাখবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের প্রথম ইলেকশনের রেজাল্ট। তো এই তথ্যগুলো একটু মাথায় রাখতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো বা এই ধরনের তথ্যগুলো চেয়ে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু করা হয়েছে অনেক এক্সামে। আচ্ছা, তো তার পরবর্তী প্রশ্নতে আমরা আসবো। তার পরবর্তী প্রশ্নতে আমাদের যেটা বলা হচ্ছে যে দেখো, সিসমোগ্রাফ যন্ত্রটি যে কাজের জন্য ব্যবহার হয়, সিসমোগ্রাফ ইজ ইউজ ফর মেজারিং। তো এটা আমাদের অ্যান্সার হবে আর্থকুয়েক বা ভূমিকম্পন। তো ভূমিকম্পের সময় মানে যে গ্রাউন্ডের যে মানে আর্থকুইকের সময় গ্রাউন্ডের যে মোশন যেটা হয় সেইটাকে রেকর্ড করে হচ্ছে সিসমোগ্রাফ। ঠিক আছে, ভূমিকম্পের সময় আর্থের যে মোশন হয় সেটাকে কিন্তু তোমার রেকর্ড করে হচ্ছে এই সিসমোগ্রাফ। তো এটা একটু ভালো করে মাথায় রাখবে। তো ভূমিকম্পকে আর কি পরিমাপ করার যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ। আচ্ছা, এরপরে অনেক তথ্য পাবে এই প্রশ্নটা থেকে। প্রতাপাদিত্য, অনেকে হয়তো এই মানে প্রশ্নটার অ্যান্সার জানো, কিন্তু এই প্রশ্নটার ভেতর থেকে যে তথ্যগুলো তোমাদেরকে দেব সেই তথ্যগুলো হয়তো অনেকে তোমরা জানো না। ঠিক আছে, তো এখানে যেটা বলা হচ্ছে দেখো, প্রতাপাদিত্য 12 ভূঁইয়াদের একজন ছিলেন এবং প্রতাপাদিত্য সম্পর্কে আমি বলছি একটু পরে। তো প্রতাপাদিত্য ওয়াজ দ্য রুলার অফ, প্রতাপাদিত্য কোথাকার রুলার ছিলেন না, মাথায় রাখতে হবে হচ্ছে তোমার যশোরের রুলার ছিলেন ইনি। ঠিক আছে, যশোরের। এইবারে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই প্রতাপাদিত্য কে ছিলেন এবং ইনি মানে কিরমভাবে রাজত্ব লাভ করেন বা কি করেন। সময়টা সেই সময় ছিল হচ্ছে তোমার বেঙ্গলে সেই সময় রাজত্ব করতে হচ্ছে তোমার কল্যাণী ডাইনেস্টির তোমার দাউদ খান কল্যাণী। এই কল্যাণী ডাইনেস্টি ছিল হচ্ছে তোমার মানে বেঙ্গলে আফগান ডাইনেস্টি এটা একটা ছিল। ঠিক আছে, তো এই আফগান ডাইনেস্টির শেষ রুলার সেই সময় ভারতবর্ষতে রাজত্ব করতো দাউদ খান কল্যাণী। ইনার রাজত্বকাল হচ্ছে তোমার 1572 থেকে 1575 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং 76-এ ইনি আর কি মৃত্যুবরণ করেন। তো এই সময় আমরা দেখতে পাই এই দাউদ খান কররানীর আর কি তোমার যিনি ছিলেন, যিনি একজন খুব ইনফ্লুয়েন্সিয়াল অফিসার ছিলেন, হিন্দু অফিসার। তার নাম ছিল হচ্ছে তোমার শ্রীহরি। অনেক ক্ষেত্রে এই শ্রীহরি নামটাকে বলা হয় হচ্ছে বা অনেক ঐতিহাসিক মনে করেন শ্রীহরি বা তোমার হচ্ছে যে শ্রীধর। ঠিক আছে, শ্রীহরি বা শ্রীধর এই দুটো নাম আর কি বলা হয়। তো এই শ্রীহরি বা শ্রীধর ইনি ছিলেন হচ্ছে তোমার কুলীন কাশ্যপ, বঙ্গজ কুলীন কাশ্যপ। ঠিক আছে,
তো আমরা দেখতে পাই যে এই সুলতান দাউদ খান কররানী যখন তোমার মুঘলসদের হাতে যখন পরাজিত হন, এই সুযোগে এই শ্রীহরি বা শ্রীধর ইনি প্রচণ্ড পরিমাণে আর কি শক্তিশালী হয়ে পড়েন, বা শক্তিশালী ইনি আরও ছিলেনই, মানে ইনফ্লুয়েন্সিয়াল ইনি আগে থেকেই ছিলেন। তো এই সময় যখন আমরা দেখি যে মুঘলসদের হাতে যখন এই তোমার সুলতান দাউদ খান কররানী যখন পরাজিত হচ্ছেন, তো সেই সময় ইনি আমরা দেখতে পাই যে তোমার খুলনা ডিস্ট্রিক্টকে আর কি কেন্দ্র করে, এবং খুলনা ডিস্ট্রিক্টের ফার সাউথ পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে নিয়ে ইনি কিন্তু তোমার হচ্ছে যে ১৫৭৪ খ্রিস্টাব্দে ১৫৭৪ খ্রিস্টাব্দে ইনি কিন্তু একটা স্বাধীন কিংডম কিন্তু স্থাপন করেন, এবং নিজের নাম রাখেন হচ্ছে তোমার মহারাজ। ঠিক আছে? মহারাজ। এরপরে আমরা দেখতে পাই ১০ বছর রাজত্ব করবার পর সিংহাসনে বসেন হচ্ছে এনার পুত্র। ১৫৮৪ খ্রিস্টাব্দে এনার পুত্র সিংহাসনে বসেন, যার নাম ছিল হচ্ছে প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য রাজত্ব করেছিলেন হচ্ছে ১৫৮৪ থেকে ১৬১২ খ্রিস্টাব্দ পর্যন্ত ইনি কিন্তু রাজত্ব করেছিলেন। তো সেই সময় এই যশোরকে কেন্দ্র করে লোয়ার বেঙ্গলের, মানে দক্ষিণবঙ্গের একটা বড় অঞ্চলে কিন্তু ইনি রাজত্ব করতেন, এবং প্রচণ্ড শক্তিশালী কিন্তু ইনি ছিলেন। যদিও এনাকে জমিদার বলা হয়, কিন্তু ইনি জমিদারের থেকেও বলতে পারো একজন স্বাধীন রাজার মতনই কিন্তু ইনি আচরণ করতেন। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এনার সাথে আকবরেরও অনেক ক্ষেত্রে তোমার কনফ্লিক্ট হয়েছে বা যুদ্ধও হয়েছে। তো এই তথ্যগুলো একটুখানি তোমরা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? কিরমভাবে গঠন হচ্ছে, এবং কত খ্রিস্টাব্দে ইনি সিংহাসনে বসছেন, বা আ হচ্ছেন কিরমভাবে স্বাধীন হচ্ছে, এবং একটা ইন্ডিপেন্ডেন্ট কোন অঞ্চলটাকে নিয়ে গঠন হচ্ছে, এই জায়গাগুলো একটু মাথায় রাখবে। বিশেষ করে সালগুলো। ঠিক আছে? প্রতাপাদিত্য। ইনি ১২ ভূঁইয়াদের, বেঙ্গলের যে তোমার ১২ ভূঁইয়া ছিল, এই ১২ ভূঁইয়াদের একজন কিন্তু ছিলেন। প্রচণ্ড শক্তিশালী ছিলেন এবং খুব ইম্পোর্টেন্ট একজন ছিলেন এই ১২ ভূঁইয়াদের মধ্যে। তারপরে দেখো আমাদের যে প্রশ্নটা করেছে, এই প্রশ্নটা হচ্ছে যে তোমার আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে যে হীরাকুদ ড্যাম সিচুয়েটেড অন দ্য রিভার। হীরাকুদ ড্যাম কোন নদীতে আর কি মানে বিল্ড হয়েছে, সেটা হবে হচ্ছে তোমার মহানদী। এখান থেকে তোমাদের কিছু ইনফরমেশন দেব। এইটা হচ্ছে তোমার হীরাকুদ রিভার হচ্ছে তোমার লংগেস্ট আর্থেন ড্যাম ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের সবথেকে লংগেস্ট আর কি আর্থেন ড্যাম। এটা একটু মাথায় রাখবে, এবং এটি মহানদীর উপর অবস্থিত। এবং আরেকটা জিনিস যেটা মাথায় রাখবে, এটি উড়িষ্যাতে, অবশ্যই উড়িষ্যাতে অবস্থিত, মহানদীর উপরে। এবং এটা মাথায় রাখবে যে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের পর এইটি ছিল হচ্ছে ভারতের প্রথম মেজর মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। ঠিক আছে? ভারতের ইন্ডিপেন্ডেন্সের পর এটাই কিন্তু ছিল ভারতের প্রথম মেজর মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। এটা একটু মাথায় রাখবে। যে তথ্যগুলো বলে দিলাম এখানে, তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটু ঘেঁটে নেবে। হীরাকুদ সম্পর্কিত যে প্রশ্নগুলো এসছে, সেখানে দেখবে যে তথ্য, যে ২-৩ টে তথ্য তোমাদের দিলাম, এখান থেকেই দেখবে তোমাদের প্রশ্নগুলো কিন্তু এসছে। দেখে নিও। আচ্ছা। এরপরে আমাদের আসছে দেখো নীলদর্পণ। কে লিখেছিলেন? নীলদর্পণ তোমার দীনবন্ধু মিত্র লিখেছিলেন। এবং এই দীনবন্ধু মিত্রের আসল নাম ছিল হচ্ছে তোমার গান্ধর্ব নারায়ণ মিত্র, এবং ইনি বইটা লিখেছিলেন হচ্ছে ১৮৫৮-১৮৫৯ এই খ্রিস্টাব্দের দিকে। ১৮৫৮-১৮৫৯ এই খ্রিস্টাব্দের দিকে উনি কিন্তু এই বইটি লিখেছিলেন। এটা একটু মাথায় রাখবে। এবং নীলদর্পণ মানে হচ্ছে দ্য মিরর অফ ইন্ডিগো। ঠিক আছে? তো ১৯৪৯ খ্রিস্টাব্দের মার্চ এবং ফেব্রুয়ারি মাসে যে তোমার নীল চাষের জন্য এখানকার মানুষদেরকে, মানে বিশেষ করে তোমার ইস্ট ইন্ডিয়ার মানুষদেরকে, বিশেষ করে বেঙ্গলের মানুষদেরকে যেভাবে আর কি অত্যাচার করা হতো, সেই অত্যাচারের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে ১৮৫৯ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মার্চ মাসে নীল চাষিরা কিন্তু রিভল্ট ঘোষণা করেন, বা নীল বিদ্রোহ কিন্তু এখান থেকেই কিন্তু শুরু হয়। এবং এই নীলদর্পণকে ইংলিশে অনুবাদ করেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এবং দীনবন্ধু মিত্রের আসল নামটা একটু মাথায় রাখবে, গান্ধর্ব নারায়ণ মিত্র। ঠিক আছে? গান্ধর্ব নারায়ণ মিত্র। আচ্ছা।
তো দেখো, আজকে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এবং বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে দিতে পারলাম আশা করি। এবং যদি এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের যদি ক্লাস করতে গিয়ে কোনোরকম কোনো ডাউট থাকে বা কোনোরকম কোনো প্রশ্ন যদি তোমাদের মাথায় আসে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে। তোমরা অবশ্যই সেখানে কমেন্ট করে দিতে পারো। আমরা নেক্সট ক্লাসে তোমাদের যা ডাউট আছে সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার কিন্তু চেষ্টা করব। মাথায় রেখো। যাওয়ার আগে এক আরেকটা কথা তোমাদেরকে বলে নিই। ৪ তারিখ থেকে কিন্তু অরিত্র স্যারের ম্যাথ ক্লাস কিন্তু আসছে। তোমাদের মধ্যে অনেকেই স্যারের ক্লাস কিন্তু প্রচণ্ড পরিমাণে পছন্দ করেছো এবং আ স্যারের ক্লাস মানে খুবই ভালো হয় সেটা তোমরা নিজেরাও দেখেছো এবং আমাদের YouTube এ স্যারের প্রচুর ক্লাসও আছে। সেই ক্লাসগুলো গিয়ে তোমরা দেখে নিতে পারো। মানে খুবই ভালো উনি আরকি তোমার হচ্ছে ম্যাথস করান। তো ম্যাথস এবং রিজনিং এই দুটোই উনি করান। তো ওনার যে ১ম ম্যাথ ক্লাসটি সেটি ৪ তারিখ থাকছে আমাদের নতুন থিওরি ক্লাসের ১ম ক্লাসের আরকি ব্যাচটি মানে ১ম ক্লাসটি থাকছে হচ্ছে তোমার 4th এপ্রিল ২০২৪ এ ৯টার থেকে। তো তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই আ আমাদের এই নাম্বারটায় কিন্তু তোমরা কিন্তু একটু যোগাযোগ করে নিও। অবশ্যই তো কিন্তু তোমরা ফোন করবে না। ফোন আমরা নিতে পারব না। তোমরা কিন্তু এই নাম্বারগুলোতে অবশ্যই WhatsApp করে নিও এবং তোমাদের যাবতীয় যা কোয়েরিজ আছে সেগুলো কিন্তু তোমরা সমাধান করতে পারো এখান থেকে। 8813005030 8813005030 এই নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও এবং অ্যাডমিশন এবং কোর্সের ডিটেইলস সম্পর্কেও কিন্তু তোমাদের যা কোয়েরিজ থাকবে এখান থেকে কিন্তু তোমরা জেনে নিতে পারো। এবং যাওয়ার আগে আরেকবার বলে দিচ্ছি 4th এপ্রিল কিন্তু অরিত্র স্যারের ক্লাস আসছে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই কিন্তু এর মধ্যে কিন্তু যোগাযোগ করে নিও আমাদের সাথে অনতিবিলম্বে। ঠিক আছে? কোনো বিলম্ব করো না যোগাযোগ করবার আগে। আচ্ছা আর ১১ তারিখ থেকে তোমাদেরকে যেটা বলেছিলাম ১১ তারিখ থেকে তোমাদের জিকে-জিএস এর প্র্যাকটিস মানে জিকে-জিএস এর থিওরি ক্লাস তোমাদের শুরু হচ্ছে। তো আমি ১ম ক্লাসটি নেব হিস্ট্রি ক্লাস। তো তোমরা সকলে তোমরা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই থেকো এবং ডিটেইলস এ যারা সাবজেক্ট গুলো জানতে চাও এবং পরীক্ষাতে কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে বা পরীক্ষাতে কি ধরনের ইনফরমেশন আসতে পারে সেগুলোর উপরে মেইনলি আমরা ক্লাসগুলো করব এবং আশা করি তোমরা প্রচন্ড পরিমাণে উপকৃত হবে। ঠিক আছে? এইটুকু একটা কোয়েশ্চেন অ্যান্সার আলোচনার মাধ্যমেই যদি আমরা এতটা তোমাদেরকে ইনফরমেশন দিতে পারি তাহলে ভেবে নাও থিওরি ক্লাসে আমরা কতটা তোমাদেরকে ইনফরমেশন দিতে পারব। তো দেরি করবে না যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই 8813005030 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো কিংবা 9831394273 এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমরা এতদূর অবধিই রাখবো। সকলকে সকলকে এখনকার মতো বিদায় জানাচ্ছি। সকলে খুব ভালো থেকো, সকলে পড়াশোনার মধ্যে থেকো এবং পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আরো অনেক তথ্য নিয়ে আমরা আসবো এবং আমরা চেষ্টা করব এই প্রশ্নগুলোর তোমাদের বেস্ট সলিউশন দেওয়ার, যেটা আমরা কথা দিয়েছি। তো অবশ্যই নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো এবং ততক্ষণের জন্য আমি রাজদীপ চ্যাটার্জি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। সাইনিং অফ, রাজদীপ চ্যাটার্জি।